আজকের বাস্তবতায় বাকশালের একটা নির্মোহ পর্যালোচনা প্রয়োজন। আমরা বাংলাদেশের রাজনৈতিক সংকটের জন্য নানা বিষয়কে অভিযুক্ত করি, কিন্তু বাকশাল বাংলাদেশ রাষ্ট্রের সকল সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করেছিল। কিভাবে করেছিল তা আজকের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাই। বাকশালের সাথে সিপিবির অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। আমি সিপিবি দিয়েই বাকশালের আলোচনা শুরু করতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো কেন কোন ঐতিহাসিক প্রেক্ষিতে বাংলাদেশের বাম দলগুলো শেষ বিচারে আওয়ামী লীগের পাশেই গিয়ে দাঁড়ায়। শেখ মুজিব সারা জীবন তিনি বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের জন্য লড়াই করে অবশেষে কেন একদলীয় ব্যক্তিতান্ত্রিক শাসনের দিকে ঝুঁকেছিলেন সেটার বস্তুনিষ্ঠ কারণ খুঁজে পাওয়া আজকে সম্ভব না। শেখ মুজিবের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন তিনি নিজেও জানতেন না কার সাথে পরামর্শ করে বাকশাল গঠনের পরিকল্পনা শেখ মুজিব করেছিলেন। অনেকেই বলেন যে তাকে এই বুদ্ধি দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। এই অনুমান অসঙ্গত না যে সোভিয়েত কমিউনিস্ট পার্টি তাদের স্থানীয় পার্টনার সিপিবির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী সংকটের জন্ম দিয়েছে। বাকশাল নিয়ে সিপিবির উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাকশাল গঠিত হওয়ার পরে সাংগঠনিকভাবে বাকশালের কেন্দ্রীয় কমিটিতে তাদের নগণ্য প্রতিনিধিত্ব থাকা সত্ত্বেও তারা বাকশাল কর্মসূচি এগিয়ে নিতে অতিমাত্রায় আন্তরিক এবং উৎসাহী ছিল। এমনকি বাকশালে যোগ দেওয়ার জন্য তাদের নিজেদের দলকে বিলুপ্ত পর্যন্ত করে দেয়। শ্রমিক শ্রেণীর দল দাবি করে এরকম কোনো দেশের কমিউনিস্ট পার্টির অন্য একটা বুর্জোয়া দলে রাতারাতি এবং স্বেচ্ছায় বিলীন হয়ে যাওয়ার এমন কোনো ঘটনা আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে আর একটিও নেই। বাকশাল গঠনের ক্ষেত্রে সিপিবির যে সক্রিয় ভূমিকা ছিল সে বিষয়ে সিপিবি নিজেই স্বীকারোক্তি দেয়। দল বিলুপ্ত করে বাকশালে যোগ দেওয়া হবে কি হবে না এ বিষয়ে সিপিবির সম্পাদক মণ্ডলীর একটা সভা হয়েছিল। সেই সম্পাদক মণ্ডলীর সভায় দলকে বিলুপ্ত করে বাকশালে যোগ দেওয়ার পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছিল। বাকশাল কর্মসূচি ঘোষণার কয়েকদিন পরে 1975-এর 19শে ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটিতে এক আলোচনা সভায় সদ্য বিলুপ্ত সিপিবির নেতা এবং বর্তমানে বাকশালের নেতা কমরেড ফরহাদ বাকশালকে বলেছিলেন একটা বিপ্লবী প্রক্রিয়া। এই বিপ্লবী প্রক্রিয়া বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। বাকশাল নিয়ে শেখ মুজিব দৃশ্যমান কোনো আলোচনা তার নিজের রাজনৈতিক সহকর্মীদের সাথে করেছিলেন এটা খুব একটা দেখা যায় না, কিন্তু সিপিবির সাথে দীর্ঘ 6 মাস ধরে দীর্ঘ আলাপ করেছিলেন শেখ মুজিব। 1974-এর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সিপিবির সঙ্গে শেখ মুজিবের কয়েক দফা বৈঠক হয় এবং সিপিবির ভাষায় মুজিবের নেতৃত্বে যে একটা সৎ এবং সমাজতন্ত্র মনাদের নিয়ে একটা একদলীয় শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেটা নিয়ে সিপিবি জানতো, ওয়াকিবহাল ছিল এবং নিজেদের পার্টিকে তারা সেভাবে প্রস্তুত করেছিল। অথচ 1973 সালের জানুয়ারিতে ঢাকা এবং মার্চে গোপালগঞ্জে সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের হাতে সিপিবির নিজের দলের কর্মী এবং সংগঠকরা নির্মমভাবে খুন হয়েছিল। তার কোনো বিচারও হয়নি। অনেকে মনে করেন সিপিবি এই সময় পশ্চিমবঙ্গের সিপিআইয়ের অভিজ্ঞতা দিয়ে প্রভাবিত ছিল, যে অভিজ্ঞতার মূল বিষয় ছিল যে সোভিয়েতপন্থী হিসেবে টিকে থাকতে হলে বাম মধ্য ঘরানার একটা বড় সংগঠনের আনুকূল্য প্রয়োজন। সিপিআই এটা পেয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে। বাংলাদেশে সেই কংগ্রেসের জায়গায় তারা ভর করে আওয়ামী লীগের উপরে। তবে সিপিবি এবং সিপিআই উভয় সংগঠনই সেই সময়ের সোভিয়েত তাত্ত্বিক উলিয়ানোভস্কি এবং পাভলভ এদের এশিয়া এবং আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার সমাজতান্ত্রিক উত্তরণ বিষয়ক একটা তত্ত্ব ছিল, সেই তত্ত্ব দিয়ে প্রভাবিত ছিল। কি ছিল সেই তত্ত্বে? সেই তত্ত্ব অনুসারে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীন দেশগুলো সোভিয়েত ইউনিয়নের সাহায্যে অধনবাদী পথে সমাজতন্ত্রে পৌঁছতে পারে।
সমাজতন্ত্রে পৌঁছানোর এই বিশেষ প্রক্রিয়ায় মার্ক্সবাদী লেনিনবাদী পার্টির প্রত্যক্ষ নেতৃত্বের প্রয়োজন নেই। এটাকে তারা বলতো, কেউ বলতো জনগণতান্ত্রিক বিপ্লব, কেউ বলতো জাতীয় গণতান্ত্রিক বিপ্লব। এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার সোভিয়েতপন্থী কমিউনিস্ট পার্টিগুলো 1971 সাল থেকেই, মানে যখন আমাদের মুক্তিযুদ্ধ হলো, স্বাধীনতা হলো, তারপর থেকে এই তত্ত্ব অনুসরণ করে সদ্য স্বাধীন দেশগুলোতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালায় এবং যথারীতি সবগুলো জায়গাতেই তা ব্যর্থ হয়। এই তত্ত্বের আলোকে অধনবাদী পথে সমাজতন্ত্রে পৌঁছাতে করণীয়গুলো হচ্ছে যে মিশ্র অর্থনীতি থেকে ধীরে ধীরে রাষ্ট্রীয় খাতকে একচেটিয়া করে তোলা, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বিশ্বের সমাজতান্ত্রিক শিবিরের সাথে মৈত্রবদ্ধ হওয়া, তাদের সহায়তা নেওয়া এবং বৈপ্লবিক একনায়কতন্ত্র কায়েম করা এবং প্রয়োজনে অমার্ক্সীয় সমাজতন্ত্রীদের নেতৃত্বে এই বৈপ্লবিক একনায়কতন্ত্র কায়েম করা। এইটাই হচ্ছে কমরেড ফরহাদ যেটাকে বিপ্লবী প্রক্রিয়া বলেছিল, সেই বিপ্লবী প্রক্রিয়া। এবং সব ধরনের পুঁজির বিরুদ্ধে একটা দৃঢ় সংকল্প ব্যবস্থা নেওয়া, এটাই ছিল বাকশাল। বাকশাল কায়েম করে অর্থনীতিতে রাষ্ট্রীয় খাতকে একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়। রাজনীতিতে ন্যাপ, সিপিবি, আওয়ামী লীগের গণ ঐক্যজোট প্রতিষ্ঠা করা এবং বলা হয় যে এর ফলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে। সব দল বাতিল করে এক দলের শাসন কায়েম করা হয়, বিশ্বব্যাংকে দূরে সরিয়ে দেওয়া হয়। এই যে জাতীয় দল সৃষ্টি করা হলো, এই জাতীয় দল সৃষ্টি করে যে দেশের অন্য সব রাজনৈতিক দল বিলুপ্ত করা হলো তাই না, 2 যুগের পুরনো আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন করে দেওয়া হয়। কেবল আওয়ামী লীগের বিলুপ্তিই না, এই সময় সংসদীয় গণতন্ত্রের অবসান ঘটানো হয় এবং সংবিধানের মৌলিক চরিত্র পাল্টে ফেলা হয়। বাকশাল গঠন করে যখন দুটা সরকারি আর সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা দুটা স্বাধীন সংবাদপত্র, মোট 4টি ছাড়া আর সবগুলো সংবাদপত্র বন্ধ করে দেওয়া হলো, তখন এই বিষয় নিয়ে বিবিসির বাংলা বিভাগের তৎকালীন প্রযোজক সিরাজুর রহমানের সাথে শেখ মুজিব একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে শেখ মুজিব বলেছিলেন, আমার দেশে ফ্রি স্টাইল চলবে না। তিনি আরও বলেছিলেন যে খবরের কাগজের সংখ্যা কমিয়ে যে নিউজ প্রিন্ট বাঁচবে তা বিদেশে বিক্রি করে যেই টাকা পয়সা পাওয়া যাবে সেইটা দিয়ে খাদ্যশস্য কিনে এনে তিনি দেশের গরিব মানুষকে খাওয়াবেন, বাঁচাবেন। কিন্তু ততদিনে 1974-এর দুর্ভিক্ষে যাতে সরকারি হিসাব মতেই 30,000 লোক মরে সাফা হয়ে গেছিল। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ভারতের তৎকালীন ক্ষমতাসীনেরা, মানে কংগ্রেস, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যে অবলুপ্তি হলো এবং বাকশাল প্রবর্তন হলো সেটাকে অভিনন্দন জানিয়েছিল। বাকশাল চালুর আগে শেখ মুজিব তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী তাজউদ্দিন, যাকে আমরা অনেকেই খুব পছন্দ করি, তার কাছ থেকে একটা ফোন পেয়েছিলেন। তাজউদ্দিন বলেছিলেন খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি বলেছিলেন, বাই টেকিং দিস স্টেপ ইউ আর ক্লোজিং অল দ্য ডোরস টু রিমুভ ইউ পিসফুলি ফ্রম ইউর পজিশন। আপনি এই ব্যবস্থা গ্রহণ করে আপনাকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতাচ্যুত করার সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন। দুঃখজনকভাবে তাজউদ্দিনের এই ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল। শেখ মুজিব তার দলের উচ্চ পর্যায়ের নেতাদের, সিনিয়র লিডারদের বাকশালের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে যেয়ে বলেছিলেন যে দেশের যে অবস্থায় পৌঁছেছে তাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ একটা মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়বে এবং আওয়ামী লীগ 25 থেকে 30টার বেশি আসন তারা পাবে না। তখন জামাত ইসলাম এবং অন্যান্য স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে জোট বেঁধে আওয়ামী লীগ এবং স্বাধীনতা পক্ষের শক্তিকে কচুকাটা করবে। এই একই যুক্তি দেওয়া হয়েছে সব সময়, এখনো দেওয়া হয়, যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে জামাত বিএনপি ক্ষমতা নিয়ে নেবে এবং সবাইকে কচুকাটা করে দেবে।
শেখ মুজিব আরও বলে যে এই অবস্থা থেকে দেশকে রক্ষার জন্যে আমি এই বাকশাল ব্যবস্থা কায়েম করছি, এবং এটা অত্যন্ত সাময়িক। 80 সালের মধ্যে বিপুল পরিমাণে গ্যাস এবং তেল আমরা আহরণ করতে পারবো, এতে দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান করে উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করা সম্ভব হবে। একই কথা, সেই উন্নয়ন, কম গণতন্ত্র অধিক উন্নয়ন, সেই তত্ত্ব, আবার একই তত্ত্ব আবার নিয়ে এসছে শেখ হাসিনা। এবং 1980 সালের মধ্যেই আমি বাকশাল থেকে আবার বহুদলীয় গণতন্ত্রের শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনব, সংবিধান আবার সংশোধন করব। যদিও বাকশাল করেছি সংসদের আইনের মাধ্যমে, কিন্তু ওই আইন, একই আইনের মধ্যে আমি বিধান রেখেছি আমি একক সিদ্ধান্তে বাকশাল থেকে ফিরে এসে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করতে পারব। শেখ হাসিনার সমর্থকরাও দেখেন এই 2014 সাল আর 2018 সালের নির্বাচনে যে ব্যাপক কারচুপি হলো, নৈশ ভোট হলো, এই একই যুক্তি দেয়নি? এই একই যুক্তি দিয়েছিল। বাকশাল করার জন্য যে যুক্তি, আজকেও সে একই যুক্তি। বাকশাল করার জন্য উন্নয়ন, আজকেও সেই উন্নয়ন। বাকশাল করার জন্য কম গণতন্ত্র বেশি অধিক উন্নয়ন, আজকেও তাই। বাকশাল না করলে জামাত ক্ষমতা নিয়ে নেবে, আজকেও তাই। শেখ মুজিব যেদিন বাকশালের অফিস, কেন্দ্রীয় অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে গেলেন, সেদিন তাকে স্বাগত জানানোর জন্য সারা দেশ থেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শ্রমিক, কৃষক, সমাজের সর্বস্তরের মানুষকে হাজির থাকতে বাধ্য করা হয়েছিল। সেদিন ছিল মুষলধারে বৃষ্টি। এই অবিরাম বৃষ্টির ধারায় প্লাবিত হয়ে ভেজা কাকের মতো সুদীর্ঘ মানুষের সারি, যে কিভাবে তারা রাস্তায় দাঁড়িয়েছিল সেটা সেদিন যারা দেখেছেন তারা কোনোদিন ভুলবেন না। মহিলারাও ছিলেন, এবং বৃষ্টিতে ভিজে মহিলাদের গায়ের কাপড় ভিজে শরীরের সঙ্গে লেপ্টে গিয়েছিল, এবং এই সুবিশাল জনারণ্যে দেশের নারীকুলকে লজ্জাসরম জলাঞ্জলি দিয়ে শঙ্কিত চিত্তে তার আগমনের প্রতীক্ষা করতে হচ্ছিল। বাকশালের 115 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে রাজনৈতিক পর্যায়ে আওয়ামী লীগের বাইরে মাত্র 10 জনকে স্থান দেওয়া হয়। এর মধ্যে 7 জন ছিলেন সাবেক ন্যাপ এবং সিপিবির। বাকি 3 জনের মধ্যে একজন হচ্ছেন আতাউর রহমান খান, যিনি তার সংসদ সদস্য পদ বহাল রাখার জন্য বাকশালে যোগদান করেছিলেন, কারণ একটা আইন ছিল যে বাকশালের সদস্য না হলে সংসদ সদস্য থাকতে পারবে না। তো তিনি তার সংসদ সদস্য পদ বাঁচানোর জন্য বাকশালে যোগ দিয়েছিলেন। অন্য 2 জন হচ্ছেন, একজন হচ্ছেন পার্বত্য চট্টগ্রামের নেতা মংপুয়ে সাই, এবং খুবই বর্ষিয়ান বামপন্থী নেতা, আজকে আপনারা হয়তো অনেকেই চিনবেন না, হাজী মোহাম্মদ দানেশ। এইটা ছাড়া 20 জন ঊর্ধ্বতন আমলা ছিলেন কমিটিতে। ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, ইত্তেফাক এবং বাংলাদেশ অবজারভারের সম্পাদক ছিলেন, এবং ইন্টারেস্টিংলি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরাও বাকশালের সদস্য ছিলেন। পরে অবশ্য অনেকেই অভিযোগ করছে যে তারা চাপের মুখে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হতে স্বীকৃতি দিয়েছেন, জোর করে তাদের সম্মতি আদায় করা হয়েছে। যেমন বলে আর কি সবাই, পরে যখন গণেশ উল্টে যায় তখন সবাই বলে আমরা তো করতে চাইনি, জোর করে আমাদেরকে করা হয়েছে। এই একই যুক্তি দেওয়া হয়েছিল তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই, যে মুনির চৌধুরী, সর্দার ফজল করিম সহ সবাই যখন পাকিস্তানের পক্ষে বিবৃতি দিল, পরে স্বাধীনতার পরে তারা এসে বলল আমাদেরকে জোর করেছে। এতই জোর করা হয় তো জোর করেছে দাও কেন, থাকো কেন? কেউ কেউ তো করেনি, বাকশালে যোগ দেয়নি। তো যারা দলীয় রাজনীতি করতেন না তেমন বুদ্ধিজীবী, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাকশালে যোগদানের জন্য শুধু উৎসাহিত নয়, রীতিমতো ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটে, কিন্তু অনেকেই করেনি, অনেকেই করেনি। যেমন হুমায়ুন আহমেদ, তিনি করেননি, যোগ দেননি। অবিশ্বাস্য হলেও এটা সত্য যে বাকশালে যোগ দেওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যদের উৎসাহিত করা হয়েছিল। বাকশাল সরকারের প্রধানমন্ত্রী ছিল মনসুর আলী।
তিনি একটা সেনা সমাবেশে যেয়ে বলেন যে দেশের দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য বাকশালে যোগ দিয়ে সেনাবাহিনীকেও সহায়তা করতে হবে। খুব ইন্টারেস্টিং যে শেখ মুজিবের নিজের দলের বেশিরভাগ নেতাই কিন্তু বাকশাল সমর্থন করেনি। শেখ মুজিব নিহত হওয়ার মাত্র 7 দিন আগে শেখ মুজিব সংসদ সদস্যদের মতামত জানার জন্য একটা গোপন ব্যালটের ভোটের আয়োজন করেছিলেন। এখানে 307 জন সংসদ সদস্য ভোট দেন এবং তার মধ্যে মাত্র 117 জন বাকশালের পক্ষে ভোট দেন, মানে 190 জন বাকশালের বিরুদ্ধে ভোট দেন। তো বাকশালের সার কথা ছিল হচ্ছে যে বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল থাকবে যার নাম হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আওয়ামী লীগটা আছে, নামটা আছে, সংক্ষেপে বাকশাল। বলতে গেলে বাকশাল ছিল আওয়ামী লীগের পরিবর্তিত রূপ এবং নাম। এই দলে যদিও সিপিবি, ন্যাপ যোগ দিয়েছিল, কিন্তু কার্যনির্বাহী কমিটিতে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের প্রতিনিধি ছিল না। নতুন দলটার প্রতীকও ছিল আওয়ামী লীগের প্রতীক নৌকা। 115 সদস্যের কেন্দ্রীয় কমিটিতে অন্য দলগুলোর প্রতিনিধিত্ব ছিল খুবই নগণ্য। যেমন সিপিবির ছিল মাত্র একজন, কমরেড ফরহাদ, এবং তাও তিনি ছিলেন 77 নম্বর সদস্য। তাও কত উৎসাহ দেখেন সিপিবির। এবার আসেন আমরা দেখি বাকশাল কিভাবে সংবিধান লঙ্ঘন করেছিল। আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের যিনি রচয়িতা, সেই টমাস জেফারসন পরিষ্কার করে বলেছিলেন সংবিধান সংশোধন করার এখতিয়ার সিনেটের হাতে থাকতে পারে না। আইনসভার সদস্যরা নিজেরাই এই সংবিধানের মানে জনগণের অভিপ্রায়ের আইনি সনদ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত। সুতরাং তারা নিজেরা যদি সংবিধান সংশোধন করতে যান তাহলে তাদের নিজেদের ক্ষমতা এবং কর্তৃত্বের যে উৎস তাকেই অস্বীকার করা হয়, তার ফলে নিজেদেরকেও অস্বীকার করা হয়। সুতরাং সাধারণ সিনেটের কাছে সংবিধান সংশোধনের এখতিয়ার থাকতেই পারে না। সংবিধান সংশোধন করতে হলে আবশ্যিকভাবে নতুন করে জনগণের অনুমোদন নিতে হবে। সে কারণেই সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের চরিত্রের যে আমূল পরিবর্তন করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করা হয়েছিল তা ছিল সংবিধান বিরোধী পদক্ষেপ এবং সংবিধানের ঘোরতর লঙ্ঘন। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সেই সংসদের এমপিরা শেখ মুজিবের নেতৃত্বে জনগণের মতামতের তোয়াক্কা না করে সেদিন সংবিধানের অপরিহার্য মৌলিক শর্ত এবং নৈতিকতার বৈশিষ্ট্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। এই যে একটা মাত্র দল হলো, সেই দলে ক্ষমতাটা কিভাবে বন্টিত হবে। খুব ইন্টারেস্টিং, এই দলে আসলে আর কারো কোনো ক্ষমতাই নাই। চেয়ারম্যানই সর্বময় ক্ষমতার অধিকারী। মানে কিভাবে দেখেন, যদিও ওই দলের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবে তার কোনো বিধানই করা হয়নি। মানে শেখ মুজিব যে নিজেই হবেন ওই দলের চেয়ারম্যান, এটা এত বেশি স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয়েছিল যে তার জন্য কোনো নির্বাচনী প্রক্রিয়ার উল্লেখ করার প্রয়োজন বোধ করেনি নতুন দলের উদ্যোক্তারা। চেয়ারম্যানের পরে সবচেয়ে ক্ষমতা সম্পন্ন কাঠামো হবে কার্যনির্বাহী কমিটি, যার সদস্য হচ্ছে 15 জন, সাধারণ সম্পাদক সহ। কে মনোনয়ন দেবে এদেরকে? চেয়ারম্যান মনোনয়ন দেবে। পার্লামেন্টে যদি কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে কে তাকে মনোনয়ন দেবে? কার অনুমতি নিতে হবে? চেয়ারম্যানের অনুমতি নিতে হবে। গঠনতন্ত্র পাল্টাতে কিভাবে পারবে এই দলের? চেয়ারম্যান ইচ্ছা করলে গঠনতন্ত্র পাল্টাতে পারবেন, এবং গঠনতন্ত্রের ব্যাখ্যা কে দেবে? চেয়ারম্যানই একমাত্র ব্যাখ্যা দিতে পারবেন। আচ্ছা, বাকশাল ব্যবস্থায় প্রত্যেক জেলায় একজন করে গভর্নর নিয়োগ দেওয়ার ব্যবস্থা ছিল। তো এই গভর্নরকে কে মনোনয়ন দেবে? চেয়ারম্যান মনোনয়ন দেবে। ওই সময় শেখ মুজিব একটা মাত্র সংসদীয় আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন। মানে এটা ঠিক যে শেখ মুজিব কোনোদিন রাষ্ট্রপতি নির্বাচন করেননি। বাংলাদেশের 3 জন মাত্র রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন, প্রেসিডেন্ট জিয়া, প্রেসিডেন্ট সত্তার এবং প্রেসিডেন্ট এরশাদ। আমাদের তাদের সম্পর্কে যতই সমালোচনা থাকুক না কেন, জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন এই 3 জন করেছিলেন। শেখ মুজিবও রাষ্ট্রপতি হয়েছিলেন, কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে না।
তিনি সংসদীয় ব্যবস্থার সরকার ব্যবস্থার বিধান অনুসারে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন লাভ করেছিলেন জন্যই প্রধানমন্ত্রীর দায়িত্ব এবং ক্ষমতা লাভ করেছিলেন, এবং প্রধানমন্ত্রী শাসিত সরকারে প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী। কিন্তু 75-এ 25শে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনী করে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো, তাতে তো সংসদীয় পদ্ধতির অবসান ঘটানো হলো। প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা, আইন এবং বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হলো। এই যে চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় নয়া পদ্ধতিতে বিধান রাখা হলো যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, এখানে বিধান ছিল জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এই আইন তারা নিজেরাই পাশ করেছে। কিন্তু 25শে জানুয়ারি চতুর্থ সংশোধনী বিল পাশ হওয়ার কিছুক্ষণের মধ্যে শেখ মুজিব স্পিকারের কাছে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন, এবং জনগণের যে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি তৈরি করার যে বিধান তারা কিছুক্ষণ আগে পাশ করলেন, সেটাকেও তারা মানলেন না, অগ্রাহ্য করলেন। একটা বিল পাশ করে শেখ মুজিব নতুন ব্যবস্থা রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন, সমুদয় রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ আসনে আহরণ করলেন। এই যে চতুর্থ সংশোধনীর এই বিধান, এটা একই সাথে পাশ করা হয় এবং প্রবর্তন করা হয়। পাশ এবং প্রবর্তন কিন্তু দুইটা আলাদা জিনিস, কমপ্লিটলি আলাদা। সংসদে পাশ হওয়া মানেই এটা প্রবর্তিত হয়ে যাওয়া না, প্রবর্তনের পদ্ধতি আলাদা। কিন্তু এই আইনটা একই সাথে পাশ এবং প্রবর্তন করা হয়েছিল, এবং ওই সময়ে যিনি রাষ্ট্রপতি ছিলেন তার বহাল রাষ্ট্রপতির কোনো অনুমোদন নেওয়া হয়নি। যে কোনো বিলের রাষ্ট্রপতির অনুমোদন বাধ্যতামূলক, সংবিধানের অপরিহার্য নির্দেশ। কেন নেওয়া হয়নি অনুমোদন? কারণ চতুর্থ সংশোধনী পাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যমান বা বহাল রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে পদচ্যুত ঘোষণা করা হয়েছিল। চতুর্থ সংশোধনীতে বলা হলো যে রাষ্ট্রপতি তো নির্বাচন হলো না, কিন্তু কি বলা হলো? চতুর্থ সংশোধনে বলা হলো এই বিধান জারির পর থেকে শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন যেন তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। ধরে নিতে হবে যে তিনি রাষ্ট্রপতি পদে ভোটে নির্বাচিত হয়েছেন, মানে ধরে নিতে হবে। অদ্ভুত ব্যাপার। এবার আসেন দেখি বাকশাল কিভাবে আসলে রাষ্ট্রকে ধ্বংস করেছিল। বাকশাল আসলে মূলত 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা রিপাবলিক বা প্রজাতন্ত্র তার ভিত্তিকে তছনছ করে দিয়েছিল। আরো স্পষ্ট করে বললে, বাংলাদেশ নামের যে রাষ্ট্র 1971-এ তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রকে কার্যত একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিভাবে? দুভাবে ধ্বংস করেছিল। এক, বাকশাল যে আইনে হয়, সেই চতুর্থ সংশোধনী আইনে 1975-এ সংবিধানের 11 অনুচ্ছেদ সংশোধন করা হয়। 11 অনুচ্ছেদে কি বলা ছিল? 11 অনুচ্ছেদে বলা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের বিধান থাকবে। এই বিধানটাই বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার যে ক্ষমতা, সেটা থাকলো না। 2, সংক্ষুব্ধ কোনো নাগরিকের আদালতে যাবার যে মৌলিক অধিকার 44 অনুচ্ছেদে স্বীকৃত ছিল, বাকশাল সংশোধনী সেই 44 অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেয়। একই সাথে 102 অনুচ্ছেদ ছিল, সেখানে সুপ্রিম কোর্টকে একটা অধিকার দেওয়া ছিল। কি অধিকার? সেটা হচ্ছে সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শোনার অধিকার, এবং এর প্রতিকার দেওয়ার জন্যে আদালত নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার একটা ক্ষমতা থাকবে। আদালতের সেই ক্ষমতাটাকেও কেড়ে নেওয়া হয়, বাতিল করা হয়। তার মানে আমার রিট করার অধিকার নাই, আদালতের রিট শোনার অধিকার নাই, আদালতের কোনো রিট শুনে নির্বাহী বিভাগকে কোনো আদেশ দেওয়ার কোনো অধিকার নাই। সোজা কথায় চতুর্থ সংশোধনী এই আইনটা রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার যে মৌলিক অধিকার, সেটা রদ করেছিল, রাষ্ট্রকে লাগামহীন ক্ষমতা দিয়েছিল। রাষ্ট্র মানে আসলে রাষ্ট্রপতি শেখ মুজিবকে। এবং এই কথাই বলছিল শেখ মুজিব বলছিল যে মুজিবের শাসন চাই, এবং বাকশাল ছিল মুজিবের শাসন। এবং একজন মানুষ এরকম লাগামহীন ক্ষমতা পেলে তার রিপাবলিক থাকে না, তার প্রজাতন্ত্র থাকে না, রাজা হয়ে যায় সে।
জনগণ আর নাগরিক থাকে না, তারা প্রজা হয়ে যায়। রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, এটা রাজত্ব হয়ে যায়, রাজ্য হয়ে যায়, রাজতন্ত্র হয়ে যায়। জনগণ হয়ে যায় মধ্যযুগের রাজা বাদশার সম্রাটদের আজ্ঞাবহ অনুভগত প্রজা। বাংলাদেশের মানুষকে বাকশাল নাগরিক থেকে প্রজাতে নামিয়ে এনেছিল, আর বাংলাদেশ রাষ্ট্রকে রিপাবলিক থেকে রাজতন্ত্রে অধঃপতিত করেছিল। মুক্তিযুদ্ধের চেতনা সেদিনই ভুলুণ্ঠিত হয়েছিল, সেদিনই মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়েছিল।